ভারতের মধ্যপ্রদেশে ঐতিহাসিক কামাল মাওলা মসজিদকে ভোজশালা মন্দিরের অংশ ঘোষণা। আরজিকর ধর্ষণ মামলায় ৩ পুলিশ বরখাস্ত। আরও ৪৫ দিন বাড়ছে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। ইসরায়েলি হামলায় লেবানন ও গাজায় আরও ১৩ জন নিহত। মধ্যপ্রাচ্য ইস্যুতে কোনো সমাধান দিতে ব্যর্থ হল ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। যৌথ বিবৃতি ছাড়াই শেষ হল সম্মেলন। তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতাকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র, আত্মরক্ষায় তাইপের পাশে থাকার প্রতিশ্রুতি। এবং রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত, কঠোর জবাব দেওয়ার ঘোষণা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের এক রায়ে ধার জেলার ঐতিহাসিক কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে ভোজশালা মন্দিরের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে চালু থাকা মুসল্লিদের জুমার নামাজ আদায়ও বন্ধ হয়ে যাচ্ছে। এতদিন প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা ২০০৩ সালের নির্দেশনা অনুযায়ী শুক্রবার মুসলিমরা নামাজ আদায় এবং মঙ্গলবার হিন্দুরা পূজা করতেন। আদালত বলেছে, স্থাপনাটিতে সংস্কৃত শিক্ষা কেন্দ্র ও সরস্বতী মন্দিরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। একই সঙ্গে লন্ডনের জাদুঘরে থাকা সরস্বতী দেবীর মূর্তি ফিরিয়ে আনার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে মুসলিম সম্প্রদায় বলছে, কয়েকশো বছর ধরে এটি কামাল মাওলা মসজিদ হিসেবেই পরিচিত। ভারতের কলকাতার বহুল আলোচিত আরজিকর হাসপাতালের নারী চিকিৎসক অভয়া ধর্ষণ ও হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। তদন্তে গাফিলতির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। এ ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার ঘোষণা এসেছে। ২০২৪ সালের আগস্টে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড নিয়ে সে সময় ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। আবাসিক ভবন ও বেসামরিক গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় নতুন করে অন্তত ৭ জন নিহত হয়েছেন। ভবনটিতে কয়েক শত মানুষ ছিল বলে জানায় স্থানীয়রা। শুক্রবার হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাদের ওপর হামলার দাবিও করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তারা ৭ অক্টোবরের হামলার অন্যতম স্থপতিকে লক্ষ্যবস্তু করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৮৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়িয়েছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার ওয়াশিংটনে আলোচনা শেষে এই সিদ্ধান্তে এসেছে দেশ দুটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এক এক্স পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই অবস্থায় প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবারও লেবাননে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছে। এর আগে ইরান যুদ্ধের প্রভাবে ২ মার্চ শুরু হওয়া লেবানন ইসরায়েলের সামরিক সংঘাত। টানা প্রায় ১.৫ মাস যুদ্ধ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১৬ এপ্রিল প্রথম ধাপে যুদ্ধবিরতি ঘোষণা করে দেশ দুটি। যদিও যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৫ শতাধিক লেবানিজ। মধ্যপ্রাচ্য ইস্যুতে কোনো সমাধান দিতে ব্যর্থ হল ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ২ দিনের বৈঠক। যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়েছে এবারের সম্মেলন। সরাসরি না বললেও সংযুক্ত আরব আমিরাতকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই বলেও মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। এবছর ২ দিনের ব্রিক্স সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মধ্যপ্রাচ্যে চলমান সংকট। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের একটি সমাধানের পথ আসবে বলে মনে করছিলেন বিশ্লেষকরা। তবে দেশগুলোর মধ্যে দেখা যায় স্পষ্ট মতপার্থক্য। শুক্রবার জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই ২ দিনের বৈঠক শেষ হলেও প্রকাশ করা হয়নি কোনো যৌথ বিবৃতি। শেষ পর্যন্ত কেবল চেয়ারম্যানের বিবৃতি প্রকাশ করেই সম্মেলন সমাপ্ত করেছে আয়োজক ভারত। চেয়ারম্যানের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলো নিজ নিজ অবস্থান তুলে ধরেছে। সেখানে আলোচনা ও কূটনৈতিক গুরুত্ব, বিভিন্ন দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে।
নাম উল্লেখ না করলেও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ব্রিক্সের একটি সদস্য দেশ যৌথ বিবৃতির কিছু অংশ আটকে দিয়েছে। একই সঙ্গে ইরান চেয়েছিল ব্রিক্স জোট যেন তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রূপে হুমকিগুলো দিয়ে আসছে, কিন্তু তারা এটাও জানে যে এই হুমকিগুলো দিয়ে তারা কোনো ফল পায়নি। এমনকি তাদের শুরু করা যুদ্ধ দিয়েও নয়। তারা যত বেশি হুমকি দেবে তত বেশি ব্যর্থ হবে। সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচল অবস্থায় থাকার বিষয়েও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওয়াশিংটনের উপর তেহরানের এখন কোনো আস্থা নেই। যুক্তরাষ্ট্র আন্তরিক হলে তবে আবার আলোচনায় বসতে আগ্রহী ইরান। এছাড়া যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত নয়, তারা সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে পারবে বলে উল্লেখ করেন তিনি। আব্দুল মালেক, RTV। চীন তাইওয়ান উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সফর শেষে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতাকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। যদিও আত্মরক্ষায় তাইপের পাশে থাকার প্রতিশ্রুতিও বহাল রেখেছে ওয়াশিংটন। একদিকে তাইওয়ানের জন্য $1 বিলিয়ন অস্ত্র সহায়তা, অন্যদিকে ওয়ান চায়না নীতির প্রতি সমর্থন। ট্রাম্পের এই দ্বৈত অবস্থান ঘিরে নতুন করে আলোচনায় আন্তর্জাতিক কূটনীতি। শি জিনপিংও সতর্ক করেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে সামাল দেয়া হলে দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাত তৈরি হতে পারে। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। চীন সফর থেকে এসে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার বিষয়ে সরাসরি সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণাকে সমর্থন করতে চায় না ওয়াশিংটন। দুই পরাশক্তির এই অবস্থানকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে তাইওয়ান সংকট। 2 দিনের বেইজিং সফর শেষে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ওয়াশিংটন এখনো ওয়ান চায়না পলিসি মেনেই চলবে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া চীনও তাইওয়ান দখল করতে চায় না বলে আশ্বস্ত করেন তিনি। তবে ট্রাম্পের এমন বক্তব্যের মধ্যেও তাইওয়ানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছে না যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার জন্য তাইপেকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বহাল রয়েছে। সম্প্রতি তাইওয়ানের জন্য $11 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাবও আলোচনায় এসেছে। যদিও সেই চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে বরাবরই শক্ত বিরোধিতা করে গেছে বেইজিং। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও এ বিষয়ে সতর্ক করেছিলেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, তাইওয়ান প্রশ্ন ভুলভাবে মোকাবেলা করা হলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার যে কোনো প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠবে। অন্যদিকে নিজেদের সবসময় স্বাধীন বলেই দাবি করে আসছে তাইওয়ান। এখন প্রশ্ন হচ্ছে, কোন নৌকায় পা দেবেন ডোনাল্ড ট্রাম্প, তাইপে নাকি বেইজিং? বিশ্লেষকদের মতে, একদিকে তাইওয়ানকে অস্ত্র সহায়তা, অন্যদিকে স্বাধীনতার বিরোধিতা, এ দ্বৈত অবস্থান নিয়ে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, চীন ওয়াশিংটনের সঙ্গে সংঘাত চায় না। তবু তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র চীনের কূটনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটিই এখন দেখার বিষয়। বিন ইয়ামিন, RTV। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 3 শিশুসহ অন্তত 24 জন নিহত হয়েছেন। এই হামলার পর রাশিয়াকে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী বৃহস্পতিবারের হামলায় কিয়েভের দানিতস্কি জেলায় একটি 9তলা আবাসিক ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলার পর জেলেনস্কি বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ডের কোনো ক্ষমা নেই। তিনি জানান, রাশিয়ার তেল অবকাঠামো ও সামরিক উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে নতুন করে দূরপাল্লার হামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এরই মধ্যে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রাণ হারিয়েছে কমপক্ষে 65 জন। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা কেন্দ্র ও আফ্রিকা CDC জানিয়েছে, ভাইরাসটির প্রাদুর্ভাবে এ পর্যন্ত প্রায় 246 জন আক্রান্ত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আফ্রিকা CDC জানায়, মূলত স্বর্ণ খনি সমৃদ্ধ মঙ্গুয়ালু এবং রাওয়ামপারা শহরে এই ভাইরাসের বিস্তার বেশি দেখা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকছে তারা। ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল 1976 সালে এই কঙ্গোতেই। ধারণা করা হয়, বাদুড় থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে। কঙ্গোর ইতিহাসে এটি 17তম ইবোলা প্রাদুর্ভাব। গত 50 বছরে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলায় আক্রান্ত হয়ে প্রায় 50,000 মানুষ মারা গেছে।
নাইজেরিয়ায় অভিযান চালিয়ে আইএসের একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত হন আইএসের বৈশ্বিক সেকেন্ড ইন কমান্ড আবু বিলাল আল মিনুকি। ট্রাম্পের দাবি, তার নির্দেশেই অন্তত পরিকল্পিত ও নিখুঁতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, নিহত কমান্ডার আফ্রিকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মার্কিনীদের বিরুদ্ধে হামলার পরিকল্পনায়ও জড়িত ছিলেন। এর আগে নাইজেরিয়ায় আইএস বিরোধী আরও কয়েকটি অভিযানে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। দর্শক, এই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTV সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।